অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নিতে রাতে দেশ ছাড়বে বাংলাদেশ দলের দ্বিতীয় বহর। নিজেকে ফিরে পেতে মরিয়া লিটন দেশ ছাড়ার আগের দিনও মিরপুরে অনুশীলন। আসন্ন সাফে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। টানা পঞ্চমবারের মতো দক্ষিণ এশিয়ান ফুটবলের সভাপতি হলেন কাজী সালাউদ্দিন। এবং এক ভুল সিদ্ধান্তেই টালমাটাল ফিফা সভাপতির চেয়ার। সত্ত্ব বিক্রির সিদ্ধান্ত বাতিল করেও মন গলাতে পারেননি উয়েফার। ইনফান্তিনোর উপর আস্থা রাখতে পারছেন না সেফারিদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি এস এম ইকবাল। অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে শেষবারের মতো ঢাকা অনুশীলন করলেন লিটন দাস। রাতে স্কোয়াডের বাকি সদস্যদের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাবেন উইকেট রক্ষক ব্যাটার। ইনজুরির কারণে লিটনকে বাদ দিয়ে অজিদের বিপক্ষে ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। পরবর্তীতে অনুশীলনে ভালো অনুভব করায় তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়। এদিন মিরপুরে অনেকটা সময় ব্যাটিং অনুশীলন করেছেন টাইগার ব্যাটার, যদিও তিনি আছেন রিহ্যাবের মাঝে। অস্ট্রেলিয়া পৌঁছে আবারও পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে প্রথম টেস্টের স্কোয়াডে তাকে যুক্ত করার বিষয়টি। ডারউইনে খেলতে না পারলেও পরের টেস্টে খেলবেন তা অনেকটাই নিশ্চিত। এদিন অনুশীলনে দারুণ সময় কাটিয়েছেন লিটন দাস। এদিকে ফিটনেস টেস্ট উতরাতে পারলে একাদশের সুযোগ পাবেন লিটন। তবে প্রথম ম্যাচ নিয়ে শঙ্কা থাকলেও দ্বিতীয় টেস্টের একাদশে লিটনকে পাওয়ার কথা জানান বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস। দলের সঙ্গে যোগ দিতে আজ রাতে দেশ ছাড়বেন লিটন। জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে কাফ মাসেলের ইনজুরিতে পড়েন লিটন দাস। এরপর অজিদের বিপক্ষে টি-20 ও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে দলে থাকলেও মাঠে নামতে পারেননি। ছিটকে যান 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাওয়ার দল থেকেও। এই ইনজুরি নিয়ে জল ঘোলা কম হয়নি। পুরোপুরি সেরে ওঠার আগেই জিম্বাবুয়ে সিরিজে লিটনকে যুক্ত করায় কারণ দর্শানোর চিঠি পায় বিসিবির মেডিকেল বিভাগ। তবে এবার সুখবর পেলেন ওয়ানডে ও টি-20 অধিনায়ক। পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত হওয়ায় প্রথম টেস্টের স্কোয়াডে নাম উঠেছে অ্যালকেডির। ব্যাপারটা ঠিক এভাবে হুট করে হয়নি। আমরা সবাই জানি যে গত 26শে জুলাই মাসে বাংলাদেশ টেস্ট টিম ঘোষণা করা হয়েছিল এবং ওই মুহূর্ত পর্যন্ত যে লিটনের ফিজিক্যাল কন্ডিশন আপডেটটা ছিল ওইটা স্যাটিসফ্যাক্টরি ছিল না। লাস্ট 7 ডেজে ওর রিকভারি প্রসেসটা খুবই ভালো হয়েছে এবং ওভারঅল মেডিকেল সিলেকশন কমিটি এবং ওভারঅল বোর্ড মনে করেছে যে ওর যে প্রোগ্রেসটা এইটা গোয়িং ফরওয়ার্ড আরও দ্রুত হয়তো সে রিকভারি করতে পারবে। কিছুদিন আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান 31 বছর বয়সী এই উইকেট রক্ষক ব্যাটার। সে সময় বিসিবি জানায় আগামী 12 আগস্ট ফিটনেস টেস্টের পর লিটনের মাঠে ফেরার ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। ইতোমধ্যে দ্রুত গতিতে সেরে উঠে মিরপুরে ব্যাট হাতে অনুশীলনও করেছেন তিনি। তাতেই অস্ট্রেলিয়াতে যাওয়ার এই সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের। সেখানেই হবে বাকি পুনর্বাসন প্রক্রিয়া। বাকি যে রিহ্যাব প্রসেসটা আছে সেটা ওর অস্ট্রেলিয়া থেকে কমপ্লিট করবে এবং ওর ওইখানেই ফিটনেস টেস্ট হবে। সো ইফ হি পাসেস দ্য ফিটনেস টেস্ট হি মাইট বিকাম অ্যাভেলেবেল ফর দ্য ফার্স্ট টেস্ট, ইফ নট সেকেন্ড টেস্টের জন্য ওর অ্যাভেলেবেল হয়ে যাওয়ার কথা। সো এই কারণেই বোর্ড মেডিকেল ডিপার্টমেন্ট এবং ন্যাশনাল সিলেকশন প্যানেল ডিসিশন নিয়েছে যে ওকে আমরা এখন ট্রাভেল করতে যেতে দিতে পারি। এদিকে ইনজুরিতে আরেক আক্ষেপের নাম নাহিদ রানা। সিরিজটিতে খেলা হচ্ছে না এই পেসারের। যদিও চিকিৎসার জন্য আগেই অস্ট্রেলিয়া পাড়ি জমান তিনি। সঙ্গে আছেন আরেক পেসার তাসকিন। তাদের অবস্থার কথাও জানান শাহরিয়ার নাফিস। ওরা অস্ট্রেলিয়াতে গিয়েছে, এখানে ওদের সব ধরনের অ্যাসেসমেন্টই হয়েছে, স্ক্যান হয়েছে, ডাক্তার দেখেছে। তো মেডিকেল ডিপার্টমেন্টের বায়েজিৎ ভাই ওর সাথে ট্রাভেল করেছিল। তারা এখন অফিসিয়ালি আমাদের রিপোর্ট লেখেনি এবং আমরা জানি যে স্ক্যানের রিপোর্ট একটা স্টাডি করে রিপোর্ট দেওয়ার কথা। তো আমরা যে উদ্দেশ্যে ওদের পাঠানো, আমরা ওদের অ্যাসেসমেন্ট করতে পেরেছি। ফার্দার রিপোর্টের জন্য আমরা ওয়েট করছি। আগামী 13 আগস্ট 23 বছরের অপেক্ষা ঘুচিয়ে ডারউইনের প্রথম টেস্টে অজিদের মুখোমুখি হবে টাইগাররা। সেখানে নাহিদের ফেরার কোনো সম্ভাবনা না থাকলেও অপেক্ষা থাকবে লিটনের। এর জন্য শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে দলকে। রাফি আমিন, সময় সংবাদ। 10 ব্যাটার নিয়েও ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেতে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের সামনে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ ইমার্জিং দল। ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে জাকির হাসানের দল। টসে হেরে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক জাকির হাসানের আউটে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপর শাহাদাত দীপু ও মাহফিজুল রবিন বড় জুটি করার চেষ্টা করেন, তবে ব্যক্তিগত 8 রানেই থামে দীপুর ইনিংস। লম্বা সময় উইকেটে থাকলেও 28 বলে মাত্র 2 রান করে ফেরেন মাহিদুল ইসলাম অঙ্কন। তরুণ ইফতেখার রহমানও পারেননি ইনিংস বড় করতে। পরে রবিন জাগান বড় স্কোর করার সম্ভাবনা, কিন্তু ব্যক্তিগত 40-এ আউট হন তিনি। এরপর আর কেউই সুবিধা করতে পারেননি। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ 5 উইকেট নেন দায়ান গালিম।
90 রানের টার্গেটে খুব একটা চাপ নিতে হয়নি সাউথ আফ্রিকার, 7 উইকেটের জয়ে তুলে নেয় স্বাগতিকরা। সবকিছু বদলে নয়, বরং স্টোকস ম্যাককলামের বাসবল টেকনিকের উপর ভিত্তি করেই নতুন ইংল্যান্ড করতে চান জো রুট। তবে এই কৌশলে আরও পরিণত হতে হবে বলে মনে করেন রুট। 4 বছর পর পাওয়ার টেস্টের নেতৃত্বে নতুন হেড কোচ স্টিভেন ফ্লেমিংকে নিয়ে ক্রিকেটের আভিজাত্যের ফরম্যাট ইংল্যান্ডকে আবারও শীর্ষে ফেরানোর স্বপ্ন দেখছেন অভিজ্ঞ এই ব্যাটার। আগামী 19 আগস্ট পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে রুটের দ্বিতীয় অধিনায়কত্বের অধ্যায়। 4 বছর পর আবারও জো রুটের হাতে ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব। নতুন হেড কোচ স্টিফেন ফ্লেমিং সঙ্গে রুট। আবারও বিশ্ব টেস্ট ক্রিকেটের শীর্ষে ফেরার স্বপ্ন দেখছে ইংল্যান্ড। ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচে নেতৃত্ব দেয়া অধিনায়কদের একজন রুট। 2022 সালে দীর্ঘ সময়ের নেতৃত্ব, করোনাকালীন চাপ এবং টানা কঠিন সূচির কারণে নিজেই অধিনায়কত্ব ছেড়ে দেন। এর আগে 64 টেস্টের নেতৃত্বে 27 জয়, আর ব্যাট হাতে তিনি ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক। তাই কঠিন সময়ে অভিজ্ঞ রুটের কাঁধে আবারও আস্থা রেখেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। আগস্টে পাকিস্তান বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই শুরু হবে তার টেস্ট ক্যাপ্টেন্সির দ্বিতীয় অধ্যায়। সত্যি বলতে স্টিফেন ফ্লেমিংই আমার আবার অধিনায়কত্বে ফেরার অন্যতম বড় কারণ। তিনি ক্রিকেটকে যেভাবে দেখেন, দলকে যেভাবে এগিয়ে নিতে চান, তা আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে। আমি বিশ্বাস করি আমরা একসঙ্গে বিশেষ কিছু গড়ে তুলতে পারবো। তবে নতুন কোচ, নতুন অধিনায়ক মানে সবকিছু নতুন করে শুরু নয়। বেন স্টোকস আর ব্র্যান্ডন ম্যাককালামের নেতৃত্বে গত 4 বছরে ইংল্যান্ডের ক্রিকেটে এসেছে এক বিপ্লব। বাসবল দর্শনে ভয়ডরহীন আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে থ্রি লায়ন্স। কৌশলে কিছু পরিবর্তন এনে সেই সাহসী মানসিকতাই ধরে রেখে এগিয়ে যেতে চান রুট। আমরা যা করেছি সবকিছু ভেঙে নতুন করে শুরু করাটা ভুল হবে। আমাদের দলে বেন স্টোকস, ব্র্যান্ডন ম্যাককালাম দারুণ একটা ভিত্তি তৈরি করেছেন। আমরা সেই ভিত্তি ধরে রাখবো। তবে কিছু জায়গায় আরো উন্নতি করতে আমাদের আরো পরিণত হতে হবে। রুটের এই বক্তব্যই স্পষ্ট, ইংল্যান্ডে বাসবল শেষ হচ্ছে না, বরং রুটের হাতে সেটা আরো পরিণত হওয়ার অপেক্ষায়। অধিনায়কত্ব ছাড়ার পর গত 4 বছরে ব্যাট হাতে রুট ছিলেন দুর্দান্ত। ধারাবাহিকভাবে রান করে নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তিদের কাতারে। এবার নেতৃত্বের পাশাপাশি তার ব্যাটও হবে ইংল্যান্ডের সবচেয়ে বড় শক্তি। গত 4 বছর আমার পেশাদার ক্রিকেট জীবনের সবচেয়ে উপভোগ্য সময়। সেই সময়ে আমরা অনেক ভালো কিছু করেছি। সেই ইতিবাচক দিকগুলো ধরে রেখেই আমরা সামনে এগিয়ে যেতে চাই। 19 আগস্ট লর্ডসে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে জো রুটের দ্বিতীয় অধিনায়কত্ব। মেন ইন গ্রিনদের বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। তামিম হোসেন, সময় সংবাদ। চূড়ান্ত হলো সাফের গ্রুপ এতে বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কা ও ভুটান। টুর্নামেন্টের অন্য গ্রুপে 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তৃতীয় দল হিসেবে আছে মালদ্বীপ। ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হওয়া কংগ্রেসে এদিন সভাপতিও নির্বাচন করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা 5মবারের মতো যে দায়িত্ব পেয়েছেন কাজী সালাউদ্দিন। মাঠে গড়াতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবল বিশ্বকাপ খ্যাত সাফ টুর্নামেন্ট। 2018 সালের পর আবারও স্বাগতিক বাংলাদেশ। এবার চূড়ান্ত হলো গ্রুপ পর্বের ফিকচার। শনিবার ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হয় সাফের এবারের কংগ্রেস। সেখানে আয়োজন করা হয় টুর্নামেন্টের ড্র। বাংলাদেশ স্বাগতিক আর র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে থাকা দল ভারত হওয়ায় এদেরকে রাখা হয়েছিল ভিন্ন দুটি পটে। তাই গ্রুপ পর্বে যে দেখা হচ্ছে না এই দুই প্রতিবেশীর দ্বৈরথ, সেটা আগে থেকেই জানা ছিল। Bangladesh will automatically occupy Group A. গ্রুপ এতে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা আর ভুটান। ফিফা র্যাঙ্কিংয়ে লাল সবুজের চেয়ে 2 দলই পিছিয়ে। অন্য গ্রুপে একসাথে 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত আর পাকিস্তান। তৃতীয় দল হিসেবে তাদের সঙ্গী হয়েছে মালদ্বীপ। ফিফার নিষেধাজ্ঞায় থাকায় নেই নেপাল, যদিও সুযোগ আছে এখনো। সরকারি হস্তক্ষেপের কারণে গত জুন মাসে ফিফার নিষেধাজ্ঞার খড়গ নেমে আসে নেপালের ওপর। তবে দেশটার জন্য এখনো অপেক্ষায় আছে সাফ কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যে ওই নিষেধাজ্ঞা উঠে গেলে সাফে খেলার সুযোগ পাবে তারা। আর তেমনটা হলে নেপালের জায়গা হবে হামজা জামালদের গ্রুপ এতে। নেপাল যুক্ত হলে লড়াইটা কিছুটা হলেও কঠিন হবে বাংলাদেশের জন্য। তাছাড়া ফেভারিট হিসেবেই গ্রুপ এ এর হয়ে ম্যাচ খেলতে নামবে লাল সবুজ। তবে গ্রুপ এতে 4 দল হলেও সেমিফাইনালে উঠবে শীর্ষে থাকা 2টি। গ্রুপ বিতে 3 দল হলেও একই হিসেব। আগামী 4 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আসরের ফাইনাল 17 তারিখ।
এদিকে একই দিনে সুখবর পেয়েছে বাংলাদেশ ফুটবল। টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন। তার অবশ্য প্রতিদ্বন্দ্বী ছিল না কোনো। গঠন করা হয়েছে এক্সিকিউটিভ কমিটিও। নতুন পরিচালনা পর্ষদকে এদিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব তুলে দেওয়া হয়। কাজী সালাউদ্দিন জানান, এই গুরুদায়িত্ব সাফকে আরও উচ্চতায় নিতে আত্মবিশ্বাসী করছে তাকে। সাব্বির মিথুন, সময় সংবাদ। জুনিয়রের আর্সেনালে চোখ দেওয়ার গুঞ্জন আরও জোরালো করলেন মিকেল আর্তেতা। ব্রাজিলিয়ান সুপারস্টারের সঙ্গে চুক্তির বিষয়ে সরাসরি কিছু না বললেও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন গানার্স বস। এছাড়া ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগে আরও চমক দেওয়ার কথা জানান আর্তেতা। এদিকে প্রাক মৌসুমের ম্যাচে জিরোনার বিপক্ষে 4-1 গোলের জয় পেয়েছে আর্সেনাল। প্রিমিয়ার লিগ জয়ের আনন্দ আছে, কিন্তু আক্ষেপও কম নয়। ইউরোপের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি চ্যাম্পিয়ন্স লিগ এখনও অধরা। ইউরোপের সিংহাসনে বসার লক্ষ্য পূরণে ট্রান্সফার বাজারে যেন একের পর এক চাল দিচ্ছে আর্সেনাল। এরই মধ্যে আলোচনার বেশিরভাগ জুড়ে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিউস জুনিয়র। আর সেই গুঞ্জনে যেন নতুন করে আগুনে ঘি ঢেলে দিলেন খোদ মিকেল আর্তেতা। জিরোনাকে 4-1 গোলে হারিয়ে প্রাক মৌসুমে দারুণ ছন্দে আর্সেনাল, কিন্তু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আলোচনার কেন্দ্রে বিনি। আর্সেনালে তার যোগ দেওয়ার গুঞ্জন ক্রমশই জোরালো হচ্ছে। নতুন করে এবার সে গুঞ্জন নিয়ে আলোচনা বাড়িয়ে দিলেন গানার্স বস। আমরা খুব সক্রিয় আছি, দলকে আরো শক্তিশালী করা এবং এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আগামী কয়েক সপ্তাহে অবশ্য কিছু পরিবর্তন দেখতে পারেন, কারণ আমরা আরো ভালো হতে চাই। অন্য দলগুলোর ট্রান্সফার মার্কেটে কি করছে সেটাও আপনারা দেখছেন। আমরাও বসে থাকবো না। আমাদের লক্ষ্য অনেক বড়, আর সেই লক্ষ্য পূরণে আমরা খুবই উচ্চাভিলাষী। ভিনিসিউসের নাম শুনে সরাসরি কোনো মন্তব্য করেননি আর্তেতা, কিন্তু তার উত্তর যেন গুঞ্জনকে আরো উস্কে দিয়েছে। ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগে আরো বড় কোনো চমক দিতে চায় ইংলিশ ক্লাবটি। এরই মধ্যে মাঠেও মিলেছে সেই পরিকল্পনার ছাপ। জিরোনার বিপক্ষে অভিষেকেই গোল করেছেন নতুন গ্রিক ফরওয়ার্ড ক্রিস্টোস জোলিস। তরুণ এই ফুটবলারকে নিয়ে বেশ আশাবাদী আর্তেতা। আমি ওকে নিয়ে খুবই খুশি। ক্লাব ও দলের সঙ্গে খুব দ্রুত মানিয়ে নিয়েছে। সতীর্থদের সঙ্গে দারুণ বোঝাপড়া তৈরি হয়েছে। তার সবসময় গোলের দিকে নজর থাকে। অনেক দিক থেকেই ওর সঙ্গে ট্রোসার্ডের মিল আছে। নিজেকে প্রমাণের প্রবল ক্ষুধা আছে। আর্সেনালে খেলাটা ওর জন্য স্বপ্নের মতো, আর আমরা তাকে সেই স্বপ্ন পূরণে সহায়তা করব। শুধু প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখাই নয়, এবার ইউরোপের মঞ্চেও আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় আর্সেনাল। তাই স্কোয়াডের গভীরতা বাড়ানোই এখন আর্তেতার সবচেয়ে বড় লক্ষ্য। এবার আমাদের দায়িত্ব আগের চেয়ে বেশি, উচ্চাকাঙ্ক্ষাও বেশি। সামনে কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেটা আমরা জানি। যে কোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আমাদের আছে, কিন্তু মাঠে নেমে আবারও প্রমাণ করতে হবে যে আমরা সত্যিই এই পর্যায়ের দল। ভিনিসিউস জুনিয়র শেষ পর্যন্ত এমিরেটসের জার্সি গায়ে তুলবেন কিনা সেটা এখনো সময়ের অপেক্ষা। তবে প্রিমিয়ার লিগ জয়ের পর থেমে থাকতে রাজি নয় আর্সেনাল। তামিম হোসেন, সময় সংবাদ। 17 মাস পর জাতীয় হকি দলে ফিরলেন রাসেল মাহমুদ জিমি। সেই সঙ্গে বাংলাদেশের হকিতে ফিরেছেন গেরহার্ড পিটার। এশিয়ান গেমস সামনে রেখে জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছেন এই জার্মান। এদিকে চলমান ক্যাম্প থেকে 20 খেলোয়াড় নিয়ে জার্মানিতে মাসব্যাপী কন্ডিশনিং ক্যাম্প করবেন গেরহার্ড। বাংলাদেশ দলকে ইউরোপিয়ান দলের আদলে গড়ে তুলতে চান তিনি। 17 মাস পর আবারও জাতীয় দলে ফিরল হকির পোস্টার বয় রাসেল মাহমুদ জিমি। জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমস সামনে রেখে মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে চলছে জাতীয় হকি দলের ক্যাম্প। সেখানে দ্বিতীয় ধাপে ডাক পেয়েছেন জিমি। শুধু জিমি নয়, কোচের দায়িত্ব নিয়ে ভাসানী স্টেডিয়ামে ফিরেছেন জার্মান কোচ পিটার গেরহার্ড। এর আগে বিভিন্ন সময় বাংলাদেশের হকি দলের কোচ ও ডিরেক্টরের কাজ করেছিলেন এই জার্মান। তবে এবার তার লক্ষ্য একটু আলাদা। বাংলাদেশ হকি দলকে ইউরোপিয়ান মানের গড়ে তুলতে চান তিনি। বিষয়টা তার কাছে অসম্ভব মনে হলেও সম্ভব করতে চেষ্টা চালিয়ে যেতে চান গেরহার্ড। ইউরোপীয় হকি খেলার ধরন সম্পূর্ণ ভিন্ন। আমি আশা করি আমাদের দলটি ইউরোপীয় ধাঁচে খেলা রপ্ত করতে পারবে এবং এটি সম্ভব হলে এশিয়ান গেমসে এশিয়ার অন্য দলগুলো আমাদের বিপক্ষে খেলতে গিয়ে বেশ চাপে পড়বে। 38 খেলোয়াড় নিয়ে শুরু হওয়া ক্যাম্প থেকে 20 জন নিয়ে জার্মানিতে গিয়ে মাসব্যাপী ক্যাম্প করবেন গেরহার্ড, যেখানে জার্মান চ্যাম্পিয়ন দলের সঙ্গেও ম্যাচ খেলবে আমিরুল রকি জিমিরা। আমাদের এই ক্যাম্পে জার্মানির শীর্ষ দলগুলোর বিপক্ষে প্রায় 16টির মতো ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। এমনকি এর মধ্যে জার্মান চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধেও আমরা ম্যাচ খেলব।
বয়সের কারণে ফেব্রুয়ারিতে আয়োজিত হওয়া AHF কাপ থেকে বাদ পড়েছিলেন রাসেল মাহমুদ জিমি। পঞ্চম এশিয়ান গেমস খেলতে যাওয়া জিমি নিজের আন্তর্জাতিক টুর্নামেন্টের ক্যারিয়ারের ইতি টানতে চান এই আসরেই। এবারের দল নিয়েও আত্মবিশ্বাসী তিনি। 4 বছর পর পর এশিয়ান গেমস আসে, তা আমি মনে করি হয়তোবা এটাই আমার লাস্ট এশিয়ান গেমস। দল যেভাবে দেখলাম আজকে আমি প্রথম শুরু করছি, ইয়াং এবং সিনিয়র সবাই মিলে এক্সপিরিয়েন্স মিলে টিমটা আমাদের পুরো টোটাল স্কোয়াডটা আছে। আর যে ইয়াং প্লেয়ারগুলো আছে তারা অনেক ভালো প্লেয়ার। দ্রুতই দল চূড়ান্ত করে জার্মানিতে ক্যাম্প শুরু করতে চান পিটার গেরহার্ড, যেখানে অন্তত 16টি প্র্যাকটিস ম্যাচ খেলবে বাংলাদেশ হকি দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। স্বাগত খেলার সময়। একটা ভুল সিদ্ধান্ত আর তাতে নড়ে গেল ফিফা সভাপতির চেয়ার। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির সিদ্ধান্ত বাতিল করে উয়েফার মন গলাতে পারেননি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা প্রেসিডেন্টের এমন কর্মকাণ্ডে প্রকাশ্যে অনাস্থা জানিয়েছে উয়েফা। ফুটবল বিশ্বের অনেক সদস্য দেশও তার উপর আস্থা হারিয়েছে বলে দাবি ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির। একটা ভুল সিদ্ধান্ত আর তাতেই বড্ড চাপে জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপ সহ ফিফার প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য নতুন প্রতিষ্ঠান ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ গঠন এবং সেই প্রতিষ্ঠানের 20% শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা ছিল ইনফান্তিনোর। কিন্তু শুরু থেকেই এর বিরোধিতা করে উয়েফা। পরবর্তীতে কনকাকাফ ও এএফসি অনাস্থা আনে ফিফার এই প্রস্তাবে। শেষ পর্যন্ত সমালোচনার মুখে পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। পরিকল্পনা বাতিলের পরে বিস্ফোরক বিবৃতি দেয় উয়েফা। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জিয়ান্নি ইনফান্তিনো বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানালেও বর্তমান ফিফার নেতৃত্বের ওপর আর কোনো আস্থা নেই বলে জানিয়েছে উয়েফা। শুধু উয়েফাই নয়, ফুটবল বিশ্বের আরও অনেক সদস্য দেশও ইনফান্তিনোর নেতৃত্বে বিশ্বাস হারিয়েছেন বলে দাবি ইউরোপিয়ান ফুটবল সংস্থার। তাদের অভিযোগ পুরো প্রক্রিয়াটা ছিল অস্বচ্ছ, গোপনীয় এবং ফুটবলের স্বার্থের বদলে অন্য উদ্দেশ্য পূরণের চেষ্টা। 10 বছর আগে ফিফা সভাপতির দায়িত্ব নেয়ার সময় স্বচ্ছতা ও জবাবদিহিতার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ইনফান্তিনো, সেটাও স্মরণ করিয়ে দিয়েছে উয়েফা। সংস্থাটির দাবি, ফিফার রিজার্ভে $5 বিলিয়ন বেশি অর্থ থাকা সত্ত্বেও সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে সেই অর্থ যথাযথভাবে ব্যবহার করা হয়নি, বরং বেসরকারি বিনিয়োগ এনে ফুটবলের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছিল। উয়েফা বলছে, শুধু পরিকল্পনা বাতিল করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। কিভাবে এমন প্রস্তাব এলো, কারা এর সঙ্গে জড়িত ছিলেন এবং কেন এমন পরিস্থিতি তৈরি হলো, তার পূর্ণ তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তারা আরও বলছে, একটি বিতর্কিত সিদ্ধান্ত শেষ পর্যন্ত থামানোই পুরো ফুটবলের জয় হলেও ফিফার প্রতি হারানো বিশ্বাস ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্ব পরিবর্তনের দাবিতে অনড় উয়েফা। তামিম হোসেন, সময় সংবাদ। রাশিয়া বিশ্বকাপ জয়ের ট্রফি বিক্রি করে দিলেন ফ্রান্স ডিফেন্ডার বেঞ্জামিন মেন্দি। ক্যাবিনেটে জায়গা না হওয়ায় শিরোপা বিক্রি করেছেন বলে জানান তিনি। বিশ্বকাপ রেপ্লিকাটি বিক্রি করে মেন্দি নিলাম থেকে আয় করেন $৬২,০০০। একজন ফুটবলারের সবচেয়ে বড় স্বপ্ন বিশ্বকাপ ট্রফির গায়ে চুমু আঁকা। অনেকেই বারবার চেষ্টা করেও স্পর্শ করতে পারেন না স্বর্ণালী ট্রফিটি। যারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন তাদের সারা জীবনের অমূল্য সম্পদ বিশ্বকাপ ট্রফি। অথচ বিশ্বকাপ জয়ের রেপ্লিকা ট্রফি নিলামে তুলে আলোচনায় ফরাসি ডিফেন্ডার বেঞ্জামিন মেন্দি। 2018 সালে ক্রোয়েশিয়াকে ফাইনালে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। বিশ্বকাপ জয়ের পর লেস ব্লুদের হাতে শিরোপা তুলে দেওয়ার পাশাপাশি চ্যাম্পিয়ন দলের সকল সদস্যের হাতে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা একটি করে বিশ্বকাপের অফিসিয়াল রেপ্লিকা ট্রফি তুলে দেয়। এই শিরোপা বিক্রি করতে মেন্দি নিলামে তোলেন আমেরিকান কোম্পানি গোল্ডিনের গ্লোবাল ফুটবল অকশন পার্ট 2-তে। নিলামের মাধ্যমে প্রায় $৬২,০০০ রেপ্লিকা ট্রফিটি বিক্রি করেন তিনি। মেন্দি শুধু এই ট্রফি বিক্রি করেই ক্ষান্ত হননি। বিশ্বকাপ জয়ের পর সতীর্থ পল পগবার হাত থেকে উপহার পাওয়া একটি আংটিও বিক্রি করেছেন এই ডিফেন্ডার। এই খবরটি অবশ্য গোপন রাখেননি মেন্দি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে কিছুটা ব্যঙ্গাত্মক সুরে ফরাসি ডিফেন্ডার বলেন, জায়গার অভাবেই নিলামে তুলেছেন বিশ্বকাপ। এটা কি আমার ট্রফি নাকি আপনাদের? যাই হোক, এটা আমার জিনিস, এটা আমার ট্রফি। আমি যা চাই তাই করতে পারি। তাছাড়া এটা আমার ক্যাবিনেটে অনেক জায়গা নিচ্ছিল। মেন্দির ট্রফি বিক্রি নিয়ে সমালোচনাও হচ্ছে বেশ, তবুও সেদিকে তার কোনো মাথা ব্যথা নেই। তিনি জানান, তার কাছে বিক্রির জন্য আরও ট্রফি আছে।
বিশ্বকাপ জয়ের পর ছন্দ ধরে রাখতে পারেননি বেঞ্জামিন মেন্দি। 2019 সালের পর জাতীয় দলের জার্সি গায়ে তুলতে পারেননি তিনি। এরপর 2021 সালে ম্যানচেস্টার সিটিতে খেলার সময় তার বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে 2 বছর কারাগারে আটকে থাকেন এই 32 বছর বয়সী ফুটবলার। বর্তমানে পোল্যান্ডের ক্লাব গোপন সেজিনিসের হয়ে খেলছেন বেঞ্জামিন মেন্দি। 2027 সাল পর্যন্ত এই ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে তার। জিহাদ আল হাসান, সময় সংবাদ। ভর্জিনিয়ার জন্য বদলে গেল ক্লাব ফুটবলের নিয়ম। চিলির পেশাদার ফুটবল লিগে জার্সিতে ডাকনাম ব্যবহারের নিষেধাজ্ঞা থাকলেও সেটি প্রত্যাহার করা হয়েছে। তবে নতুন সংকটে চিলির ক্লাব কোলো কোলো দলটির সাথে এখনও যোগ দেয়নি ভর্জিনিয়া। গুঞ্জন আছে মরক্কোর ক্লাব বারকানের হয়ে খেলতে আলোচনা করছেন তিনি। বিশ্বকাপের পর হঠাৎ অস্তিত্ব সংকটে ছিলেন ভর্জিনিয়া। যে নামে বিশ্ব মাতালেন সে নামটাই ব্যবহারে নিষেধাজ্ঞা। ডাকনাম ভর্জিনিয়া, আসল নাম জোসিমার হোসে এভোরা দিয়াস। চিলির ক্লাব ফুটবলের নিষেধ ছিল জার্সিতে ডাকনাম ব্যবহার। তবে ভর্জিনিয়ার যে খাঁটি রত্ন তা ভালো করেই জানে দেশটি। তার জন্যই বছরকে বছর চলা ক্লাব ফুটবলের নিয়মই বদলে ফেলেছে চিলির প্রিমেরা ডিভিশন ফুটবল লিগ। নিয়ম শিথিল করে জার্সিতে ডাকনাম ভর্জিনিয়া ব্যবহারের অনুমোদন দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। গ্লাভস হাতে গোল পোস্টের নিচে ফিরতে আর কোনো বাধাই রইল না কেপ ভার্দে সুপারস্টারের। তবে শিগগিরই মাঠে ফেরা হচ্ছে না ভর্জিনিয়ার। গণমাধ্যমের দাবি কোলো কোলোর সাথে এখনও আনুষ্ঠানিক চুক্তিতে সই হয়নি তার। মঙ্গলবার সান্তিয়াগো পৌঁছানোর কথা থাকলেও ভিসা জটিলতায় ক্লাবের সাথে যোগ দিতে পারেনি ভর্জিনিয়া। দ্বিতীয় দফায় ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্ধারিত ফ্লাইটে ওঠেননি তিনি। এতে ভর্জিনিয়াকে পাওয়া নিয়ে সন্দেহের দানা বাঁধে ক্লাব কর্তৃপক্ষের। তবে ইতিবাচক চিন্তা করছেন ক্লাবটির পরিচালক হেইমে পিজারো এবং কোচ ফার্নান্দো ওর্তিজ। তাদের আশা বিশ্বকাপ ক্লান্তি শেষ হলেই দলের সঙ্গে যোগ দেবেন এই অভিজ্ঞ গোলরক্ষক। এদিকে জোর গুঞ্জন কোলো কোলোর সাথে চূড়ান্ত শক্তিতে সই না হওয়ায় মত বদলাতে পারেন ভর্জিনিয়া। আলোচনা করছেন মরক্কোর ক্লাব বারকানের সঙ্গে। দলটির দায়িত্বে থাকা কেপ ভার্দের কোচ বুবিস্তা তাকে ডাগ আউটে ফেরাতে বেশ আগ্রহী। তাই এখন অনেকটা অনিশ্চিত ভর্জিনিয়ার ক্লাব ফুটবলের ভবিষ্যৎ। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। প্রেম, সন্তান, সংসার সবই আছে, শুধু হয়নি বিয়েটাই। অনেকবারই গুঞ্জন উঠেছে বিয়ের, তবে তা সীমাবদ্ধ ছিল আলোচনাতে। বাস্তবে আর প্রতিফলন ঘটতে দেখা যায়নি। এবার আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। নেপথ্যে একটি বিয়ের কার্ড সোশ্যাল মিডিয়ায় যা ভাইরাল রোনালদো জর্জিনার বিয়ের কার্ড হিসেবে। এর আগেও বহুবার খবরের শিরোনাম হয়েছে রোনালদো জর্জিনা। বহু বছরের প্রেম তাদের। ঘর আলো করে এসেছে 5 সন্তান, সেরেছেন বাগদান। বিয়ের গুঞ্জন একাধিকবার সামনে এলেও তাতে সিলমোহর দেননি এই তারকা জুটি। এবার সোশ্যাল মিডিয়ার বদৌলতে ভেসে বেড়াচ্ছে এক বিয়ের কার্ড। কথিত এই কার্ডকে রোনালদো ও জর্জিনার বিয়ের কার্ড বলে দাবি করছে অনেকেই, কিন্তু বিপত্তি ঘটেছে অন্য জায়গায়। একই কার্ড কিন্তু সময় ভিন্ন, আর তাতেই শুরু হয় নতুন আলোচনা। সত্যিই কি এবার বিয়ের পিঁড়িতে বসছে তারা, নাকি আরও একবার গুঞ্জন হয়েই থেকে যাবে বিয়ের এই খবরটি? বিয়ের কার্ডে দেখা যায় সময়ের গরমিল থাকলেও ভেন্যুর নাম একই আছে। পর্তুগালের সিন্থ্রার এক ঐতিহাসিক প্রাসাদের উল্লেখ আছে তাতে। রোনালদো জর্জিনা এখানেই তাদের বহু প্রতীক্ষিত ব্যক্তিগত জীবনের স্মরণীয় মুহূর্তটি উদযাপন করবেন বলে খবর চাওয়ার হয়েছে। তবে এই ব্যাপারে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেলেও মুখে কুলু পেটেছেন রোনালদো জর্জিনা। তারকা জুটিদের বিয়ের খবর থেকে শুরু করে খাবারের মেনু কার্ড ভাইরাল নতুন কিছু নয়। অনেক সময় ভক্তরা অতি উৎসাহী হয়ে পছন্দের তারকাকে নিয়ে এই ধরনের খবর তৈরি করে থাকে। রোনালদোর ক্ষেত্রে কি তাই ঘটেছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? সেই প্রশ্নও এখন সবার মনে। রহস্যের অবসান ঘটিয়ে সত্যিই কি এবার বিয়ের পাঠ চুকিয়ে ফেলতে যাচ্ছেন এই জুটি, নাকি ভক্ত অনুরাগীদের অপেক্ষা আরও বাড়বে তা জানা যাবে সঠিক সময়েই। কথায় আছে, অপেক্ষার ফল নাকি মিষ্টিই হয়। নূরে জান্নাত, সময় সংবাদ।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো টাঙ্গাইল জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। ফাইনালে গোপালপুর উপজেলা একাদশকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টাঙ্গাইল সদর উপজেলা। এই ম্যাচ উপভোগে উপস্থিত ছিলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় স্টেডিয়ামটির গ্যালারির সংস্কারের আশ্বাস দেন তিনি। টাঙ্গাইল প্রতিনিধি কাদির তালুকদারের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। খেলার মাঠ বা স্টেডিয়ামের গ্যালারি, কোথাও নেই তিল ধারণের ঠাঁই। কানায় কানায় পরিপূর্ণ পুরো স্টেডিয়াম। টাঙ্গাইল জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে এদিন শহীদ মারুফ স্টেডিয়ামে উপস্থিত অর্ধলক্ষাধিক দর্শক। নিয়ম বহির্ভূত হলেও এই ম্যাচে খেলতে দেখা গেছে শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা ও সৌরভ দেওয়ান সহ জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলারকে। তাদের নৈপুণ্যে 58 মিনিটে লিড নেয় টাঙ্গাইল সদর। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জয় নিশ্চিত করে তারা। জেলা প্রশাসকের সহযোগিতার কারণে এত সুন্দর একটা আয়োজন। আমার জীবনের প্রথম আমি এখানে দেখলাম যে এত দর্শক। এই মাঠে আমরা কখনো কোনোদিন এত দর্শক দেখি নাই। যে পরিমাণে দর্শক আসছে আর যে পরিমাণে খেলাটা আমরা উপভোগ করছি, আমাদের সামর্থ্য নাই কি আমরা বিশ্বকাপের মঞ্চে গিয়ে আমরা খেলা দেখার, বাট সেই ফিল্ডটা আমরা এই মাঠে পাইছি। আমার আত্মা ভরা হৃদয় খুব ভালো লাগছে। আমি সর্বপ্রথম মাঠে যতগুলা খেলা এই মাঠে হবো আমি আসবো ইনশাল্লাহ। 2004 সালের পরে যেরকম উন্মাদনা ছিল এই টাঙ্গাইল জেলায়, আজকে সেই রেকর্ড ভেঙে ফেলছে এই দর্শক। মানে অসাধারণ। এত ফিল করছি সবাইকে নিয়ে, আমার ভিতরে এত একটা আনন্দ ছিল, কাউকে আমি বোঝানোর ভাষা নেই। ত্যাগ পরিশ্রম সবই ছিল এই টুর্নামেন্ট ঘিরে। ফার্স্ট ম্যাচ থেকে আজকে চ্যাম্পিয়ন অবধি রাস্তাটা অনেক কঠিন ছিল এবং ধৈর্য পরিশ্রম সবকিছু মিলে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে এটা উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ, ওভারঅল আমাদের টিমমেট সবাই ভালো ছিল এবং আমাদের এখনো পর্যন্ত আমরা কোনো গোল হজম করি নাই। আমাদের আলহামদুলিল্লাহ এটা আমরা ধরে রাখতে পারছি। এই ম্যাচ দেখতে দর্শকের সরব উপস্থিতি থাকলেও গ্যালারির বেহাল দশায় বিড়ম্বনার শিকার হন তারা। ম্যাচ শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আশ্বাস দেন দ্রুতই তা সংস্কারের। এছাড়া স্টেডিয়াম সংলগ্ন পুকুরকে সুইমিং পুলে রূপান্তরের ঘোষণাও দেন তিনি। যেখানে যেখানে স্টেডিয়ামগুলো জরাজীর্ণ অবস্থায় রয়েছে সেগুলোকে সংরক্ষণ করা, সংস্কার করার জন্য ইতিমধ্যে আমরা নির্দেশনা দিয়েছি। আমাদের ইতিমধ্যে আমরা প্রকল্প হাতে নিয়েছি। আমরা প্রত্যেকটি স্টেডিয়ামকে আমরা নতুনভাবে সংস্কার করে একটি আধুনিক রূপ আমরা দিতে চাই। ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মাসব্যাপী এই জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছিল 12টি উপজেলা। সময় সংবাদ, টাঙ্গাইল। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নিতে আজ দেশ ছাড়বে বাংলাদেশ দলের দ্বিতীয় বহর। নিজেকে ফিরে পেতে মরিয়া লিটন, দেশ ছাড়ার দিনেও মিরপুর অনুশীলন। এবং আসন্ন সাফে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। টানা পঞ্চমবারের মতো দক্ষিণ এশিয়ান ফুটবলের সভাপতি হলেন কাজী সালাউদ্দিন। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময় নিয়ে সঙ্গে থাকবেন ইমদাদুল হক। ইকবাল, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।